স্পর্শক ও অভিলম্ব চ্যাপ্টারের আজ আমাদের দ্বিতীয় পাঠ, যেখানে আমরা কোশ্চেন নম্বর 8 থেকে সমাধান করব। প্রথম পাঠে আমরা স্পর্শক ও অভিলম্বের কনসেপ্ট এবং কিছু হালকা কনসেপ্ট এবং তার স্পর্শকের সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা তার অভিলম্ব এবং দুটি সরলরেখা বা স্পর্শক এবং সরলরেখার মধ্যে যদি কোনো লম্ব সম্পর্ক থাকে সেই রকম ধরনের কিছু কনসেপ্ট আমরা এখান থেকে আলোচনা করব, যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8 আমাদের এখানে একটি বৃত্ত বলে দিয়েছে যে x² + y² = 81 বৃত্তের যেসব স্পর্শক 4x + 3y = 0 সরলরেখার উপরে লম্ব, তাদের আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমাদের যে দুটি ইকুয়েশন দেওয়া আছে আমরা তাকে প্রথমে নাম্বারিং করে দিই, যেমনটা আমরা পার্ট 1-এ প্রতিটি কোশ্চেনের সমাধান করেছি ঠিক সেম একই রকমভাবে আমরা এখানেও সমাধান করব। ডেরিভেটিভ যদি তুমি করতে পারো তাহলে এখান থেকে খুব ইজি তুমি সবগুলি কোশ্চেনের সমাধান করতে পারবে। দেখো x² y² + 81 যেটি দেওয়া আছে আমরা একে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এবং 4x + 3y যেটি 0 দেওয়া আছে তাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আমরা প্রথমে কি এক নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করব। আমরা এখান থেকে লিখি 1 নং সমীকরণে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই তাহলে 1 নং সমীকরণ আমরা যদি অন্তর্কলজ করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো যে 2x + 2y dy dx = 0। এখান থেকে আমাদের উদ্দেশ্য কি হবে যে dy dx, যেটাকে আমরা প্রবণতা বলে থাকি, dy dxটাকে নির্ণয় করা। তাহলে আমাদের দেখো এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে অলরেডি, আর আমাদের x ওদিকে চলে গেলে -x/y আমরা এখানে লিখতে পারি। অতএব অ্যাট দ্য পয়েন্ট x অন y1 এ আমাদের dy dx টি কি হবে, x1 y1 বিন্দুতে dy dx টা আমাদের হয়ে যাবে -x1 y1, এরকম ভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে x1 y1 বিন্দুতে আমাদের স্পর্শকের প্রবণতাটা আমরা কত পেলাম। অতএব x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা ইকুয়াল টু, আমাদের এটাই স্পর্শকের প্রবণতা ছিল, তাহলে স্পর্শকের প্রবণতা সমান আমরা লিখতে পারি -x1/y1। ওকে, আর যেটি আমাদের 2 নম্বর সমীকরণ ছিল, দেখো 2 নম্বর সমীকরণটি আমাদের কি ছিল যে অতএব 4x + 3y = 0। এই সমীকরণের প্রবণতা আমাদের কত হবে, তাহলে এর প্রবণতা সরলরেখা চ্যাপ্টারে তোমরা সবাই শিখেছো যে একটি সরলরেখার প্রবণতা আকারে আমরা যেটি লিখতে পাই সেখান থেকে আমরা এর প্রবণতা পেয়ে যাই -4/3। যদি না মনে থাকে দেখো এটাকে আমরা y = mx + c এই আকারে যদি আমরা লিখি এবং এর সাথে যদি আমরা এদের দুজনকে কম্পেয়ার করি তাহলে আমরা সেখান থেকে -3/4 আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে,
তাহলে দুটি আমরা স্পর্শক এবং যে সরলরেখাটি আমাদের স্পর্শকের উপরে লম্ব বা স্পর্শকের সঙ্গে লম্ব, সেই দুটি সরলরেখার আমাদের প্রবণতা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছি না যে দুটি সরলরেখার যদি পরস্পর লম্ব হয় বা লম্ব হওয়ার শর্ত কি ছিল, m1 m2 = কি -1। তা আমরা সাপোজ এটিকে আমরা m1 ধরে নিই আর এটিকে m2 ধরে নিই, তাহলে এদের দুজনের গুণফল আমরা কত লিখতে পারবো, -1 লিখতে পারবো। তাহলে সেই জন্য আমরা সেই সরলরেখার সেই কন্ডিশন থেকে, শর্ত থেকে আমরা এখান থেকে এদের দুজনকে লিখতে পারি -x1/y1 * -4/3 = -1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x1 এর মান পেয়ে যাই, দেখো 3/4 * y1, মাইনাস একটি আমাদের থেকে যাবে। এটাকে আমরা একটু নাম্বারিং করে দিই। 3 নম্বর, দেখো যেহেতু আমাদের x1 y1 বিন্দুতে আমরা 1 নম্বর সমীকরণের স্পর্শক নির্ণয় করছি, সেহেতু আমরা বলতেই পারি যে x1 y1 বিন্দুটি 1 নং সমীকরণের উপরে অবস্থিত। এক নং সমীকরণে অবস্থিত। যদি 1 নং সমীকরণের উপরে অবস্থিত হয়, তাহলে আমরা 1 নং সমীকরণটি আমরা এরকম লিখতে পারি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার = 181, এরকম লিখতে পারি। দেখো x1 এর মানটা আমরা নির্ণয় করেছি, x1 এর জায়গায় আমরা জাস্ট এটাকে যদি বসিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি 9/16 y1 স্কোয়ার লিখতে পারি প্লাস y1 স্কোয়ার = 81। একে যদি আমরা লসাগু করে দিই, তাহলে আমরা লিখতে পারি 9y স্কোয়ার আর 16y স্কোয়ার, এদের দুজনকে আমরা যোগ করলে পেয়ে যাব 25y স্কোয়ার = 81 * 16। এখান থেকে আমরা y স্কোয়ারের মান কি পাবো, y1 স্কোয়ার দেবো অবশ্যই। y1 স্কোয়ারের মান আমরা এখান থেকে পাবো 81 + 16/25, আর আমাদের এই স্কোয়ার আমাদের এদিকে আসলে রুট হয়ে যাবে। y1 এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 9 × 4/25, অবশ্যই এটা আমরা প্লাস মাইনাস ইউজ করব। প্লাস মাইনাস 25কে আমরা 5 লিখতে পারি। তাহলে এখান থেকে 36/5 অবশ্য প্লাস মাইনাস, এটি আমাদের y1 এর মান নির্ণয় করে নিলাম। y1 এর মান 36/25। দেখো এবার আমরা 3 নম্বর সমীকরণে যদি y1 এর মান বসিয়ে দিই, তাহলে আমরা x1 এর মান কত পেয়ে যাব, x1 এর মান হয়ে যাবে 3/4 প্লাস মাইনাস 36/5। তাহলে দেখো এটাকে আমরা ক্যান্সেল করলে কত পেয়ে যাচ্ছি, মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস প্লাস, যেহেতু এই মাইনাস দিয়ে এদেরকে আমরা গুণ করছি, ওই জন্য এটি হয়ে যাবে মাইনাস প্লাস, আর এটি আমাদের 27/5। x1 এর মান পেয়ে গেলাম, y1 এর মান পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের স্পর্শকের সমীকরণটি নির্ণয় করতে হবে, তাই না? তাহলে স্পর্শকের সমীকরণটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন স্পর্শকের প্রবণতা। তাহলে আমরা লিখব অতএব স্পর্শকের প্রবণতা। দেখো স্পর্শকের প্রবণতা
স্পর্শকের প্রবণতা আমাদের কত ছিল ওখানে, যে -x1 বাই y1। তুমি যদি x1 বাই y1 এর মান আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো মাইনাস আর এখানে প্লাস মাইনাস। x1 এর মান আমাদের কত ছিল, এখানে এক্ষুনি পেয়েছি যে মাইনাস প্লাস 27/5 এবং y1 এর মান +-36/5। এখান থেকে আমরা প্লাস মাইনাস যদি ক্যান্সেল করি, তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন পেয়ে যাব 3/4। একটু তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে আমরা এখান থেকে পেয়ে যাব 3/4, যেখান থেকে আমরা স্পর্শকের সমীকরণটি আমরা কি লিখতে পারবো। অতএব স্পর্শকের সমীকরণটি হলো, দিয়ে একটু লিখেই দিই, dy dx at the point x1 y1 x minus x1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব y মাইনাস, এখানে আমাদের প্লাস মাইনাস y1 এর মান ছিল দেখো 36/5, আর এটি পেয়েছি আমরা 3/4 x মাইনাস, এটি হয়ে যাবে মাইনাস প্লাস 27/5। এটি আমাদের স্পর্শকের সমীকরণ। তোমরা একটু জাস্ট এখানে কণাকণি গুণ করে নেবে, দুটো সাইন আছে সেই জন্য আমরা এখানে দুটি স্পর্শকের সমীকরণ পেতে পারি। ওকে, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে নিজেরা। এবার চলে আসি আমরা কোশ্চেন নম্বর 9। দেখো 9 এবং 10, 11 এই তিনটি অঙ্কই কোশ্চেন আমাদের 11, তিনটি কোশ্চেনই আমাদের কোশ্চেন নম্বর 8-এর মতোই সেম, একদম একই কোশ্চেন, এর মধ্যে কোনো চেঞ্জ নেই। যেমনভাবে আমরা কোশ্চেন নম্বর 8 সমাধান করেছি, তোমরা ঠিক একই রকমভাবে কোশ্চেন নম্বর 9 এবং 10টি সমাধান করে নেবে। 10, 11 তিনটি অঙ্ক সেম একই রকম। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সমাধান করে দেবো। আমরা কোশ্চেন নম্বর 12 সমাধান করব। দেখো কোশ্চেন নম্বর 12-এর আমাদের মোট 5টি অঙ্ক আছে আমাদের এখানে। তো 5টি অঙ্ক আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে এবং কোনগুলি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলিও আমরা এখানে আলোচনা করব। তো দেখো আমাদের এখানে কন্ডিশন আমাদের কোশ্চেন নম্বর 12-এ বলেছে যে কলনবিদ্যার সাহায্যে বা কলনবিদ্যা প্রয়োগের দেখাও যে lx প্লাস my প্লাস n = 0 সরলরেখা x² প্লাস y² = a² বৃত্তকে স্পর্শ করবে যদি স্কোয়ার ইন্টু l² প্লাস m² = n² হয়। এটিকে তোমাকে মানে যে শর্তে আমার এই বৃত্তের স্পর্শক এটি হবে, সেই শর্তটি আমার এখানে অ্যাকচুয়ালি নির্ণয় করতে বলেছি, এটাই, আর কিছুই নয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা সেম একই রকমভাবেই আমরা এখানে সমাধান করব, যেমনটা আমরা এর আগের অঙ্কগুলি সমাধান করেছি। যে ইকুয়েশনগুলি দেওয়া আছে সেগুলিকে আমরা এক নাম্বারিং করে দেবো, lx প্লাস my প্লাস n = 0, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। আর যে বৃত্তটির সমীকরণ দিয়েছে x² প্লাস y² = a², এটিকে 2 নম্বর দিয়ে দেবো। তারপরে আমরা কি করেছিলাম, যে কার্ভ বা যে বৃত্ত বা যে কোনো এতে আমাদের যে স্পর্শক দেওয়া থাকবে তার সমীকরণটি নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে 2 নম্বর সমীকরণ যেটি আছে তার আমরা x এর সাপেক্ষে অন্তর্কলজ করব। x এর সাপেক্ষে অন্তর্কলজ করলে আমরা পাই কি, যে 2x
প্লাস 2y dy dx ইজ ইকুয়াল টু 0। তারপর আমাদের উদ্দেশ্য কী ছিল, যে এখান থেকে আমরা dy dx বা স্পর্শকের যে প্রবণতা আছে সেটিকে আমরা নির্ণয় করব। dy dx ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে অ্যাট দ্য পয়েন্ট x1 y1 এর আমরা এখান থেকে কি বের করতে পারবো প্রবণতাটি, যে x1 y1 dy dx at the point x1 y1 is equal to minus x1 by y1 লিখতে পারি। তাহলে যে আমরা x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করলাম, সেই বিন্দুটা আমরা সাপোজ ধরলাম কিউ, ঠিক আছে, কিউ বিন্দু, তার মানে এর স্থানাঙ্ক কি হলো, বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, সমীকরণ কি হলো, তাহলে এখান থেকে স্পর্শকের সমীকরণটি আমরা বারবার বলেছি, আগে ফর্মুলা লিখব, is equal to dy dx at the point q x minus x1, q মানে আমরা x1 y1 বিন্দুটাকেই বলছি, ঠিক আছে। আর এখান থেকে আমরা তাহলে dy dx এর at the point x q এর আমরা কি মান পেয়েছিলাম x1 বাই y1, এবং x মাইনাস x1 এই বিন্দুতে আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো আমরা জাস্ট কোণাকুণি যদি গুণ করে দিই, তাহলে y1 মাইনাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু x1, অবশ্যই এটা একটা মাইনাস হবে, মাইনাস ছিল আমরা মাইনাস দিয়ে গুণ করছি, আর প্লাস হয়ে যাবে x1 তার স্কোয়ার। ওকে, এবার আমরা একটু সাইড চেঞ্জ করি, এখান থেকে সাইড চেঞ্জ করলে আমরা লিখতে পারি, দেখো এই এক্সগুলি আমরা ডান দিকে নিয়ে চলে আসছি, x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু x1 তার স্কোয়ার প্লাস এটিকে আমরা ডান দিকে নিয়ে চলে যাই y1 স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। আর দেখো এই পার্টটি যেহেতু আমাদের x1 y1 বিন্দুটি আমাদের কোনো 2 নম্বর সমীকরণে অবস্থিত ছিল উপরে, তাহলে এই পার্টটি আমরা 2 নম্বর সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি, এটাকে y স্কোয়ার লিখতে পারি। 2 নম্বর সমীকরণটি আমাদের কি ছিল, যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার ছিল, যেহেতু আমাদের x1 y1 বিন্দুটি 2 নম্বর সমীকরণের উপর অবস্থিত, সেই জন্য আমরা এরকম লিখতে পারি x1 স্কোয়ার y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 স্কোয়ার। এখান থেকে আমরা এইটা লিখলাম, ঠিক আছে। ওকে, তোমরা সবাই জানো, স্ট্রেট লাইন সবাই সুন্দর করে কমপ্লিট করেছো। আর এখান থেকে দেখো আমরা এবার কি লিখতে পারি, এটাকে যদি আমরা একটা নাম্বারিং করে দিই, যে 3 নম্বর সমীকরণ এটি। এবার ভালো করে লক্ষ্য রাখো যে 3 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ এরা দুজন একই রকম, ঠিক আছে। কারণ কি, আমাদের x1 y1 বিন্দুতে আমাদের এটি আমরা স্পর্শক 3 নম্বর সমীকরণের স্পর্শক বলেছি, আর আমাদের কোশ্চেনে বলেই দিয়েছে যে lx প্লাস my ইজ ইকুয়াল প্লাস n ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটি তোমার স্পর্শক হবে। তার মানে এই দুজন আমরা একই বলতে পারি, ঠিক আছে। অতএব আমরা এখান থেকে লিখতে পারি 1 নং ও 3 নং সমীকরণ অভিন্ন। তাহলে 3 নং সমীকরণ দেখো যদি অভিন্ন হয়, তাহলে আমরা এখান থেকে এরকমটা লিখতে পারি, যে অতএব দেখো একটা জিনিস, আমরা এখানে এই স্কোয়ারগুলি আমাদের এখানে হবে না, আমরা এখানে একটু ভুল ক্যালকুলেশন করেছি, অবশ্য তোমরা সবাই বুঝতেই পেরেছো। এখানে এই স্কোয়ারটি হবে না, চলো এখানে এই স্কোয়ারটিও হবে না, এখানে এটিও হচ্ছে না। ওকে,
তো এখান থেকে আমরা সমীকরণ যেটি 1 নম্বর ও 3 নম্বর সমীকরণ এগুলি যদি অভিন্ন হয় তাহলে আমরা লিখতে পারি x1 বাই l ইজ ইকুয়াল টু y1 বাই m ইজ ইকুয়াল টু, দেখো এটি তো আমাদের এই a1টা এই আমাদের সমীকরণের বাম দিকে যাবে, ওই জন্য আমরা এখানে আমরা মাইনাস a স্কোয়ার বাই n লিখব। ওকে, এখান থেকে আমাদের উদ্দেশ্য কী হবে, x1 আর y1 এর মান নির্ণয় করা। তাহলে দেখো এখান থেকে আমরা x1 এর মান খুব ইজিলি বলতে পারি যে মাইনাস a স্কোয়ার l বাই n, আর y1 এর মানটা আমরা কি বলতে পারি যে মাইনাস a স্কোয়ার m বাই n, এটা বলতে পারি। আর যেহেতু এই x1 y1 বিন্দুটি আমাদের 2 নম্বর সমীকরণে ছিল, তাহলে এই বিন্দুটি আমরা ওখানে জাস্ট পুট করে দেবো। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই তো 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, যে এখান থেকে 2 নম্বর সমীকরণ থেকে আমরা যদি এর মানটি বসিয়ে দিই তাহলে দেখো মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, স্কোয়ারটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4 l স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 m স্কোয়ার বাই n স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা একটু a টু দি পাওয়ার 4 কমন নিচ্ছি এবং লসাগু করে দিচ্ছি, দিয়ে আমরা কোণাকুণি গুণ করছি। তাহলে এখান থেকে আমরা এরকমটা লিখতে পারি n স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু কাটাকাটি যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার l স্কোয়ার প্লাস m স্কোয়ার ইকুয়াল টু n স্কোয়ার। দেখো যেটিকে আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, কোশ্চেন নম্বর 12 এর যে 5টি অঙ্ক আছে আমরা কোশ্চেন নম্বর 1 এর মতোই একদম একই রকম সমাধান করব। তো কোশ্চেন নম্বর 12 এর আমাদের এখানে যেগুলি আছে 4 এবং 5 তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, 4 এবং 5। ওকে, তো তোমরা এগুলো সেম একই রকমভাবে সমাধান করো। দেখো আমাদের যেহেতু বললাম 12 এর 5টি যেগুলি অঙ্ক আছে সেগুলি সবগুলোই একই রকম, তোমরা বাড়িতে চেষ্টা করো। এবং আমি বললাম যে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট 4 এবং 5 এই কোশ্চেনটি বহুবার পরীক্ষায় এসছে তোমাদের, এবং তোমাদেরও আসার চান্স আছে, সম্ভাবনা আছে। তো এই দুটো ভালো করে প্র্যাকটিস করো। তো আমি এখান থেকে কোশ্চেন নম্বর 4 সমাধান করছি, তোমরা কোশ্চেন নম্বর 5টা সমাধান করো। ওকে, কোশ্চেন নম্বর 4 আমরা সমাধান করছি। দেখো যেমনটা আমরা এর আগেও সমাধান করেছি, আমরা কি বললাম যে একই রকমভাবে সমাধান করব, ঠিক সেম কোশ্চেন। আমরা এখানে কি করব, প্রথম যেগুলি আছে সেগুলি নাম্বারিং করে দেবো, যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা কি করে দেবো, একটা নাম্বারিং করে দিই। দিয়ে আমরা এখানে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অতএব এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করব। অন্তর্কলজ করে পাই, তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তর্কলজ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, 2x বাই স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 পাবো। আমাদের উদ্দেশ্য কি থাকে, এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করা। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করে নেব। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই ওয়াই। যখনই আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে যাই তখন আমরা সাথে সাথে কি বের করি, অ্যাট দ্য পয়েন্ট ডিওয়াই ডিএক্স। তাহলে অ্যাট দ্য পয়েন্ট আমরা পয়েন্টটি কত নিই, যে x1
y1, তাহলে x1 y1 এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখি b স্কোয়ার বাই স্কোয়ার, মাইনাসটা ছিল অবশ্যই, আর x1 তার স্কোয়ার y1 তার স্কোয়ার। ওকে, তাহলে অ্যাট দ্য পয়েন্ট আমরা বের করে নিলাম। অ্যাট দ্য পয়েন্ট নির্ণয় করার পরে বা বের করার পরে আমরা কি করি, x1 y1 বিন্দুতে, অতএব সাপোজ আমরা কিউটাকে ধরি, x1 y1 বিন্দু, কিউ বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো, এটাকে আমরা নির্ণয় করি। তাহলে আমরা বারবার বলেছি, প্রথমে আমরা ফর্মুলাটি লিখব, যেহেতু আমরা স্পর্শকের সমীকরণ বের করছি, তাহলে এখানে কিউব, আর এখানে আমরা কি লিখি যে x মাইনাস x1, জাস্ট এখানে আমরা dy dx এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে y মাইনাস y1 is equal to dy dx এর মান আমরা কি পেয়েছি, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু x1 বাই y1 ইন্টু x মাইনাস x1 implies that, জাস্ট এখান থেকে একটু গুণ করলেই আমাদের সমাধান চলে যাবে। তবে গুণটি দেখো আমরা একটু সমীকরণ অনুযায়ী করব, যেহেতু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ছিল, ওই জন্য বিটা আমরা এদিকে ভাগ করব, আর এই ওয়াইটি আমরা এখান থেকে এইভাবে গুণ করব। ওকে, এইভাবে আমরা একটু সমীকরণের সাথে মিলিয়ে এখানে ক্যালকুলেশন করব। তাহলে আমরা লিখতে পারি ওয়াই দিয়ে প্রথমে যদি গুণ করি তাহলে ওয়াই ওয়াই1, আর এই বি স্কোয়ারটা যদি এইদিকে আমরা আনি তাহলে বি স্কোয়ার। ওকে, মাইনাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার, একই রকমভাবে ইজ ইকুয়াল টু, মাইনাস দিয়ে গুণ করলে এখানে x1 অবশ্যই মাইনাস হবে বাই স্কোয়ার, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল x1 স্কোয়ার বাই স্কোয়ার। এবার আমরা এটি একটু সাজিয়ে লিখি যে x1 বাই স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার is equal to x1 তার স্কোয়ার বাই স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, এবার দেখো এটিকে আমরা লিখতেই পারি যে x1 বাই স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার, আর এটি মানে আমরা কত লিখতে পারি, এটি মানে 1, কারণ আমাদের x1 বিন্দুটি আমাদের কোন সমীকরণ, 1 নম্বর সমীকরণের উপর অবস্থিত, সেই কন্ডিশন অনুযায়ী এটাকে আমরা 1 লিখতে পারি। ওকে, তোমরা এখানে একটু লিখে দেবে যে x1 বিন্দুটি আমাদের 1 নম্বর সমীকরণের উপরে অবস্থিত। তাহলে আমরা এটিকে একটু নাম্বারিং করে দিই, এটিকে আমরা কত দেবো, 2 নম্বর দেবো। মনে করি আমরা একটু এখান থেকে লিখে দিই, মনে করি x1 y1 বিন্দুতে স্পর্শক lx প্লাস my প্লাস m is equal to 0, তাহলে আমাদের স্পর্শক আর এই সমীকরণটি আমাদের অভিন্ন হবে, তাই না? তো আমরা এখান থেকে আমরা বলতেই পারি যে অতএব x1 বাই a স্কোয়ার হোল ডিভাইডেড বাই l is equal to y1 বাই b স্কোয়ার হোল ডিভাইডেড বাই m is equal to -1 by
এন। দেখো -1 এখানে তোমাদের মধ্যে অনেক কোশ্চেন আসতে পারে যে -1টা কেন, কারণ দেখো আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করছি। এনটি আমাদের কি সমীকরণের বাম দিকে আছে, আর এটা 1টা আমাদের সমীকরণের ডান দিকে আছে। এই 1টাকে যদি আমরা সমীকরণের বাম দিকে নিয়ে যাই তাহলে -1 পাবো। ওকে, এটা তোমাদের জানার কথা অবশ্য, আমি আবার তাও বলে দিলাম। এখান থেকে আমরা x1 এর মান আমরা কি পেয়ে যাব, দেখো x1 এর মান আমরা এখান থেকে লিখতেই পারি, খুব ইজি ক্যালকুলেশন এগুলি, তোমরা সবাই জানো, আমি আর ডিটেলস করছি না। l স্কোয়ার বাই n আমরা পেয়ে যাব a1 এর মান, আর সরি x1 এর মান, আর y1 এর মান আমরা এখান থেকে কি যাব -m b স্কোয়ার বাই n, এটি আমরা y1 এর মান পেয়ে যাব। তো x1 এবং y1 বিন্দুটি যেহেতু আমাদের কত 1 নম্বর সমীকরণের উপর অবস্থিত, সেহেতু আমরা x1 এবং y1 বিন্দুটি আমরা জাস্ট 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, অতএব 1 নম্বর সমীকরণ এরকম আমরা লিখতে পারি যে x1 y1 বিন্দুটি 1 নম্বর সমীকরণ উপর অবস্থিত। তাহলে 1 নম্বর সমীকরণের উপরে যদি অবস্থিত হয় তাহলে 1 নম্বর সমীকরণটি আমরা কি লিখতে পারি, x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমরা x1 আর y1 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমরা কি লিখতে পারবো যে l a স্কোয়ার বাই n স্কোয়ার তার হোল স্কোয়ার বাই স্কোয়ার, আমরা x1 এর মান বসিয়ে দিলাম। তাহলে y1 এর মান আমরা এখানে অবশ্যই একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে y1 এর মান m b স্কোয়ার বাই n তার হোল স্কোয়ার, হোল ডিভাইডেড বাই আমরা কত লিখতে পারবো b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ব্র্যাকেট তুলি বা স্কোয়ারকে আমরা লিখি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো l স্কোয়ার a টু দি পাওয়ার 4 বাই a স্কোয়ার n স্কোয়ার, ওকে, প্লাস m স্কোয়ার b টু দি পাওয়ার 4 বাই b স্কোয়ার n স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা একটু কাটাকাটি করব, 2 পাবো, এটি 2 পাবো। তাহলে আমরা এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি যে l স্কোয়ার প্লাস m স্কোয়ার b স্কোয়ার, আর এটিকে আমরা লসাগু করে কোণাকুণি গুণ করে দিলে n স্কোয়ার। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? এই কন্ডিশনটাই আমাদের বের করতে বলেছিল। ওকে, এভাবে তোমরা কোশ্চেন নম্বর 5টাও সমাধান করে দেবে। তোমাদের কোশ্চেন নম্বর 5টাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, আমরা কোশ্চেন নম্বর 13 সমাধান করব। দেখো কোশ্চেন নম্বর 13 আমাদের y ইজ ইকুয়াল টু x সাইন আলফা প্লাস a সেক আলফা সরল রেখা তোমার x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার বৃত্তের একটি স্পর্শক হলে দেখাতে হবে তোমার এটি। ঠিক আছে, এটি তোমাকে প্রুভ করতে হবে। তো আমরা সেম একই রকমভাবে এখানেও আমরা সমাধান করব, যেটি আমাদের সমীকরণ আছে সেটিকে আমরা লিখে নাম্বারিং করে দেবো, প্লাস এ সেক আলফা, এটিকে আমরা 1 নম্বর করে দিলাম। আর কি সমীকরণ আছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটিকে আমরা 2 নম্বর করে দিলাম। ওকে, দেখো আমাদের 2 নম্বর বৃত্তের একটি স্পর্শক তোমার 1 নম্বর হবে, এটি আমাদের বলে দিয়েছে। তো আমরা এখান থেকে আমরা 2 নম্বর যে সমীকরণটি আছে তাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করব। 2 নম্বর সমীকরণে
এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে আমরা যদি অন্তর্কলজ করি তাহলে আমরা কি পাবো, 2x প্লাস 2y dy dx ইজ ইকুয়াল টু 0। এবং এখান থেকে আমাদের উদ্দেশ্য কি হয়, যে dy dx নির্ণয় করা। তাহলে dy dx ইজ ইকুয়াল টু আমরা লিখতেই পারি x বাই y, 2 এখান থেকে ক্যান্সেল হয়ে গেল। তারপরে dy dx টি আমাদের নির্ণয় করার পরে আমরা এখান থেকে কি নির্ণয় করি, যে at the point x1 y1 এটিকে আমরা নির্ণয় করে থাকি। তাহলে এখান থেকে আমরা কি লিখব, x1 বাই y1। যখনই আমরা dy dx at the point x1 y1 আমরা নির্ণয় করে নিলাম, সাথে সাথে আমাদের পরের স্টেপ কি হয়ে যায়, আমাদের এখান থেকে এই at the point x1 y1 এর বিন্দুতে আমরা স্পর্শক নির্ণয় করি। আমরা সাপোজ ধরে নিই যে কিউ বিন্দুটির স্থানাঙ্ক x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো, এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্স আমরা প্রথমে লিখব একটু ফর্মুলাটি, তারপরে dy dx এটি কিউ বিন্দু আর x মাইনাস x1। তারপরে আমরা এখানে জাস্ট পয়েন্টগুলি আমরা বসিয়ে দেবো যার যার মান আমরা জানি। তো এখানে মাইনাস x1 y1 x মাইনাস x1, এবং এখান থেকে আমরা কণাকণি গুণ করলেই আমাদের এখান থেকে সিম্পল আনসার চলে আসবে। দেখুন আমরা কি লিখব, y1 মাইনাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস x1 প্লাস x1 স্কোয়ার, এবং এর সাথে সাথে আমরা কি লিখব, এটাকে সবগুলি আমরা এই যে x1 আমরা ডান দিকে নিয়ে বাম দিকে নিয়ে চলে আসি, ডান দিক থেকে। তাহলে এখান থেকে আমরা প্লাস হয়ে যাবে মাইনাসটি x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার। এখান থেকে দেখো আমাদের x1 বিন্দুটি আমাদের কত নম্বর সমীকরণের উপর ছিল, 2 নম্বর। 2 নম্বর সমীকরণের উপর যদি অবস্থিত হয় তাহলে এটি ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, a স্কোয়ার লিখতে পারি। ওকে, এটি আমাদের স্পর্শকের সমীকরণ, যেটিকে আমরা 3 নম্বর দিয়ে রাখছি। আগে 2 নম্বর পর্যন্ত আমাদের ইকুয়েশন ছিল, এখানে আমরা 3 নম্বর দিয়ে রাখলাম। ওকে, এখান থেকে দেখো আমরা যেটি বলতে পারি যে আমাদের 1 নম্বর যে ইকুয়েশনটি ছিল এবং এই যে 3 নম্বর যে ইকুয়েশনটা আমরা এক্ষুনি বের করলাম, এই দুটো অভিন্ন। এখান থেকে আমরা বলতে পারি, তাহলে আমরা এবার কি লিখবো, অতএব 1 নম্বর সমীকরণ ও 3 নম্বর সমীকরণ অভিন্ন। আর যদি আমরা অভিন্ন হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে x1 এটি আমরা প্লাস y1 is equal to x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে x1 প্লাস y1 is equal to এটি আমাদের x1 y1 বিন্দুটি আমাদের 1 নম্বর সমীকরণের উপরে অবস্থিত। তো সেখান থেকে আমরা
এই 2 নম্বর সমীকরণের উপর অবস্থিত ছিল, সেই জন্য এখান থেকে আমরা এটিকে লিখতে পারি স্কোয়ার, এটির পরিবর্তে আমরা স্কোয়ার লিখতে পারি। আর যেটি পেলাম এখন আমরা স্পর্শকের সমীকরণ, যেটিকে আমরা 3 নম্বর দিয়ে রাখছি। এবার দেখো আমাদের 1 এবং 3 এই দুটি সমীকরণ আমাদের অভিন্ন, আমরা একটাই স্পর্শককে বোঝাচ্ছি। আমরা এটাকে লিখব 1 নং ও 3 নং সমীকরণ অভিন্ন। তাহলে এগুলি যদি অভিন্ন হয় তাহলে আমরা তখন এখান থেকে কি লিখতে পারি যে x1 বাই সাইন আলফা, তোমরা একটু ইকুয়েশনের দিকে খেয়াল রাখবে, ইজ ইকুয়াল টু y1 বাই -1 is equal to minus square by a sec alpha। তাহলে এখান থেকে আমরা x1 is equal to আমরা কি লিখতে পারি minus a sin alpha by sec alpha, আর y1 is equal to আমরা কি লিখতে পারি a by sec alpha। ওকে, দেখো আমরা এখানে এই a আর এই a কেটে দিতে পারি, ওই জন্য এখান থেকে আমরা ডাইরেক্ট একটু লিখলাম, ঠিক আছে। তাহলে x1 এবং y1 এর বিন্দুটি আমরা বের করে নিলাম। এই x1 এবং y1 বিন্দুটি আমাদের কোথায় অবস্থিত? 2 নম্বর সমীকরণে। তাহলে আমরা এটিকে জাস্ট আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। x1 y1 বিন্দুটি দুই নং সমীকরণে অবস্থিত, 2 নং সমীকরণে অবস্থিত। তাহলে 2 নং সমীকরণে যদি অবস্থিত হয়, আমরা যদি এর মানগুলি বসিয়ে দিই তাহলে তখন আমরা লিখতে পারি না স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই সেক স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার বাই সেক স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু আমরা স্কোয়ার লিখতে পারি। দেখো উভয় পাশে আমাদের স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, গেলে আমরা যদি লসাগু করে দিই একেবারে, আমরা এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি। এবার এখান থেকে আমরা সেককে যদি আমরা সাইনে কসে চেঞ্জ করে দিই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই কস স্কোয়ার আলফা। কোনাকুনি যদি আমরা একে গুণ করে দিই তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস cos square alpha is equal to 1। আমরা cosটিকে আমরা একটু ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, sin square alpha cos square alpha is equal to 1 minus cos square alpha, আর 1 minus cos square alpha মানে আমরা কি জানি sin square alpha। এটিকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আমাদের পড়ে রইল কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। দেখো এটি আমাদের প্রুফ করতে বলেছিল। ওকে, 14 নম্বর
এর কোশ্চেন সমাধান করব। দেখো প্রথমেরটাই আমরা সমাধান করব, বাকি সবগুলো কোশ্চেন নম্বর 14 এর সব সেম একই রকম সমাধান। আমরা শুধুমাত্র 14 নম্বরের প্রথম অঙ্কটি সমাধান করব। দেখো কলনবিদ্যার সাহায্যে আমাদের এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি সরল রেখার ওয়াই ইকুয়াল টু 4ax অধিবৃত্তের স্পর্শক হওয়ার একটা শর্ত তোমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আর বাদ বাকি যে দুটি আছে ও দুটো সেম অঙ্ক আমাদের একই রকমভাবে তোমরা সমাধান করবে। আর এখানে যতগুলি অঙ্ক আছে সেম আমাদের একই রকমই সমাধান, মানে যেগুলি দেওয়া থাকবে, যে সমীকরণগুলি দেওয়া থাকবে প্রথমে আমরা তাকে 1-2 নম্বর দিয়ে দেবো, যেমনটা আমরা এত সময় করে আসছি। দেখো এখানেও আমরা সেম একই রকম ক্যালকুলেশন আমরা এখানেও করব, যেমনটি আমাদের দেওয়া আছে এবং আগে যেমন অঙ্কগুলো আমরা করেছিলাম, যে সমীকরণগুলি আমাদের দেওয়া আছে সেগুলিকে আমরা লিখে 1-2 নম্বর দিয়ে নাম্বারিং করে দেবো সমীকরণগুলি, ঠিক আছে। এটিকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবং আরেকটি কি আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটিকে আমরা 2 নম্বর দিয়ে রাখবো, 1 এবং 2, ওকে। তারপরে আমরা 2 নম্বর সমীকরণের এক্স এর সাপেক্ষে উভয় পাশে অন্তর্কলজ করব, যেমনটা আমরা আগের অঙ্কগুলোও করেছি। তাহলে 2 নং সমীকরণের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে 2 নং সমীকরণের উভয় পাশে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি 2y dy dx, এখানে আমরা dx ইজ ইকুয়াল টু আমরা কি লিখব 4a পাই। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট আমাদের উদ্দেশ্য হয় dy dx এর মান নির্ণয় করা। তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি 2a y dy dx আমরা বের করে ফেললাম 2a by y। তাহলে এই যে dy dx টি আমরা বের করলাম, অ্যাট দ্য পয়েন্ট আমরা বের করব। অ্যাট দ্য পয়েন্ট যদি আমরা বের করি x1 y1 is equal to আমরা 2a by y1 লিখতে পারি। এবং আমরা ধরে নিই যে কিউ বিন্দুটির স্থানাঙ্কই হলো আমাদের x1 y1। এই কিউ বিন্দুর আমরা কি বের করব, এই বিন্দুতেই স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে এখানে আমরা স্পর্শকের সমীকরণ কত পাবো, implies that y minus y1 is equal to 2a by y1 into x minus x1, ওকে। এবার একে জাস্ট আমরা কোনাকুনি গুণ করলেই আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা y minus y1 লিখতে পারি, y1 যদি আমরা গুণ করে দিই এবং y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a x minus 2a x1, ওকে। এবার আমরা একটু সাইড চেঞ্জ করি, যেমনটা আমরা আগে সমাধান করছিলাম। y1 minus 2ax is equal to y1 square minus 2ax1। দেখো এবার x1 y1 বিন্দুটি আমাদের আবার কোন সমীকরণের উপর অবস্থিত,
না 2 নম্বর সমীকরণে। যদি আমরা 2 নম্বর সমীকরণের x1 y1 যদি অবস্থিত হয় তাহলে আমরা y স্কোয়ার মানে আমরা এরকম লিখতে পারি না, y1 স্কোয়ার মানে আমরা এটাকে লিখতে পারি 4ax। তোমরা 2 নম্বর সমীকরণের দিকে খেয়াল রাখো, আমরা দেখো এরকম লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা y1 মাইনাস 2ax ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বিয়োগ করলে 2ax1 এরকম লিখতে পারি। তাহলে 2ax1 আমরা যদি সবগুলি একদিকে নিয়ে আসার চেষ্টা করি, সবগুলি আমরা বাম দিকে নিয়ে চলে আসলাম, y1 মাইনাস 2ax মাইনাস 2ax1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা একে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এরকম পাই না, y1 প্লাস 2ax1 এরকম পাই ইজ ইকুয়াল টু 0, 2ax1। এটি আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তাহলে দেখো না আমাদের যে x1 y1 বিন্দুটি আমাদের 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে স্পর্শ করে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 নম্বর ও 3 নম্বর সমীকরণটি আমাদের অভিন্ন। 1 নম্বর ও 3 নম্বর সমীকরণ অভিন্ন, এটা আমরা বলতে পারি। তাহলে 3 নম্বর এবং 1 নম্বর সমীকরণ যদি অভিন্ন হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি cos আলফা বাই 2a ইজ ইকুয়াল টু sin আলফা বাই মাইনাস y1। এর সাথে সাথে আর লিখতে পারি মাইনাস পি 2ax1। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে y1 ইজ ইকুয়াল টু 2a sin আলফা বাই মাইনাস cos আলফা। আর কি বলতে পারি, x1 ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই cos আলফা, এটাকে বলতে পারি। তাহলে অতএব দিয়ে আমরা কি সমাধান করতে পারি এখান থেকে, x1 আর y1 বিন্দুটি আমরা যে দুটি পেলাম সেই দুটি আমরা 2 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেবো। ওকে, তাহলে x1 y1 বিন্দুটি 2 নম্বর সমীকরণে, বিন্দুটি 2 নম্বর সমীকরণের উপর অবস্থিত। তাহলে 2 নম্বর সমীকরণের উপরে যদি x1 y1টি অবস্থিত হয় তাহলে আমরা x1 এবং y1 এর মানটি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। দিলে আমরা কি লিখতে পারবো, দেখো মাইনাস a sin আলফা বাই cos আলফা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a into minus p cos alpha। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা লিখতে পারি 4 স্কয়ার sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা is equal to minus 4a p by
cos আলফা। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 a আর এখানে স্কোয়ার আর এই cos আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে কি আমাদের sin স্কোয়ার আলফা, এর সাথে অবশ্যই একটা এও থাকছে, ইজ ইকুয়াল টু মাইনাস পি cos আলফা। তাহলে আমরা মাইনাস পিটাকে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা কি লিখতে পারবো, এ sin আলফা স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস পি cos আলফা ইজ ইকুয়াল টু 0। এটি আমাদের স্পর্শক হওয়ার শর্ত, ঠিক আছে।